আমার কাছে একটু খটকা মনে হয়েছে এই রিপোর্টটি সম্পর্কে। আগে বলে নিই রিপোর্টটিতে আসলে কি বলা হয়েছে, অনেকেই হয়তো পড়েছেন, তারপরে একটু বলি ছোট করে। মানবজমিন নাকি জানতে পেরেছে পরিশোধিত বা রিফাইন্ড আওয়ামী লীগ গড়তে দুটি প্রস্তাব নিয়ে কাজ শুরু করেছিল ভারতের কেন্দ্রীয় সরকার, অর্থাৎ নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। ভারত সরকার নাকি প্রস্তাব দিয়েছিল যে শেখ হাসিনাকে ভারত ছেড়ে কাতার চলে যেতে হবে, না হয় নতুন আওয়ামী লীগ গড়তে তার সম্মতি দিতে হবে। শেখ হাসিনা নাকি দুটি প্রস্তাবই নাকচ করে দিয়েছেন ভিন্ন কৌশলে। মানবজমিন বলছে, বাংলাদেশের নির্বাচনের আগে আওয়ামী লীগ যাতে অংশ নিতে পারে সে লক্ষ্য নিয়েই প্রস্তাব চালাচালি হয়েছিল, কিন্তু হাসিনা তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না, যেতে চান না কাতারে। তিনি মনে করেন কাতার যাওয়ার মানে হচ্ছে নেতৃত্ব ছেড়ে দেওয়া। একাধিক কূটনৈতিক সূত্র এই ইঙ্গিতও দিচ্ছে যে হাসিনাকে বলা হয় তার নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন প্রায় অসম্ভব। গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হওয়া শেখ হাসিনা সরকার যেসব গণহত্যা চালিয়েছে তা মানুষের মন থেকে এখনো মুছে যায়নি। মানুষ বিক্ষুব্ধ, প্রশাসনিক কোনো সমর্থন নেই, বাংলাদেশের কোথাও দলের কোনো দৃশ্যমান অস্তিত্ব নেই। সরকার বিদায় নিয়েছে, দলও বিদায় নিয়েছে, নেতারা হয় ভারতে কিংবা অন্য দেশে আশ্রয়রত, কর্মীদের বেশিরভাগই এখন পলাতক। দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই। এই যে দল পুনর্গঠনের কোনো চেষ্টা তদবির নেই, এইটুকু বাদে শেষের অংশগুলো ঠিক আছে, যে নেতারা প্রায় নিরুদ্দেশ বা দেশের বাইরে, অধিকাংশ কর্মীরা কারাগারে, এগুলো সব ঠিক আছে। কিন্তু আর অন্য যে তথ্যগুলো অন্তত এই অংশটুকুতে দেওয়া হয়েছে তা আসলে কতটা তথ্য নির্ভর। আমার কাছে মনে হচ্ছে যে এই রিপোর্টটার অধিকাংশই যথেষ্ট অনুমান নির্ভর। এই যে গণ আন্দোলনের হত্যাকাণ্ডগুলোর পেছনে কারা দায়ী, কারা আসলে এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, পেছনে বহির্বিশ্বের কারা নানান ধরনের ম্যাটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে এই আন্দোলনের সূচনা করেছে, এগুলো কি মানুষের এখন আর কোনো অজানা আছে? বাইরের বিশ্বগুলো তো, বাইরের মিডিয়াগুলো তো কি নানান ধরনের অনুসন্ধানের রিপোর্ট এর মধ্যে প্রকাশিত হয়নি? মানে এখানে আর গোপনীয়তা বলে কিছু আছে? হ্যাঁ, অবশ্যই অজানা এখনো পর্যন্ত আমাদের কাছে অনেক কিছু রয়ে গেছে, সেগুলোও নিশ্চয়ই খুব শিগগিরই বের হবে। দলের কোনো অস্তিত্ব নেই, দৃশ্যমান কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাচ্ছে না, এটিও তো আমরা সবাই জানি। কিন্তু কেন দলের অস্তিত্ব দৃশ্যমান নয় সে কথাও কি ব্যাখ্যা করে বলতে হবে? আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম যে নিষিদ্ধ করে রেখেছে ডক্টর ইউনূসের জঙ্গি শাসনের নীতি নির্ধারকরা, এটি কি কারো অজানা? এখানে যে বলা হচ্ছে হাজার হাজার নেতাকর্মী কারাগারে, তাহলে দল তো নিষ্ক্রিয় থাকবেই। এখানে দৃশ্যমান হওয়ার আর কি আছে? আর সবাই যেখানে এটি জানে, সেখানে আওয়ামী লীগ নিয়ে যেখানে ভারতে এত ইন্টারেস্ট, ভারতের বিশ্বস্ত বন্ধু, ভারত এগুলো জানবে না? এবং আরেকটা প্রশ্ন করি এই অংশের বিপরীতে, ভারত যদি শেখ হাসিনাকে রাখতে নাই চায়, তাকে যদি কাতার যেতে বলেন, কাতার হোক আর যেখানেই হোক, তাকে যেখানেই পাঠাতে চাওয়ার ইচ্ছা তারা ব্যক্ত করুক না কেন, মধ্যে কথা তারা যদি ভারতে শেখ হাসিনাকে রাখতে না চায়, শেখ হাসিনার কি কোনো উপায় আছে ভারতে থাকার? মানবজমিন বলছে, এই অবস্থায় দলের নেতাকর্মীদের মধ্যেই হাসিনার অবস্থান নড়বড়ে। এ নিয়ে কয়েক দফা বৈঠকের পর ভারত তাদের আগ্রহ অনেকটা হারিয়ে ফেলে এবং ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় হাসিনা প্রসঙ্গ আসেনি, কথা হয়নি আওয়ামী লীগের পুনর্গঠন নিয়েও, এমনকি আলোচনায় উঠে আসেনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে আনা অধ্যাদেশ আইনে পরিণত হওয়া বিলটিও। আমরা জানি ডক্টর খলিলুর রহমান আমাদের পররাষ্ট্রমন্ত্রী যে ভারত সফরে গেলেন, সেখান থেকে অন্য আরেকটি সম্মেলনে যোগ দিতে গেলেন।
কিন্তু সফরের সময় যেই বৈঠকগুলো হয়েছে, সে দেশের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল থেকে শুরু করে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কোথাও প্রকাশ্যে আওয়ামী লীগ প্রসঙ্গে আসেনি, এ কথা আমরা সবাই জানি। কিন্তু দরজার ওপাশে পর্দার অন্তরালে যে আলোচনা হয়েছে তাও তো বিভিন্ন মাধ্যমে আমরা খবর পাচ্ছি। আর শেখ হাসিনার অবস্থান নড়বড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে, এটিও বা আমরা কতটুকু বেশ তথ্য নির্ভর হিসেবে ধরে নিব। হ্যাঁ, শেখ হাসিনাকে নিয়ে দলের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে কোথাও কোথাও প্রশ্ন আছে যে এখনো পর্যন্ত দলের একজন ক্লিন ইমেজের মুখপাত্র নির্ধারণ করা গেল না, সেই সাবেকদের দিয়েই কাজ করানো হচ্ছে। এখনো পর্যন্ত যারা দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা পাচার করে দলের ভাবমূর্তি নষ্ট করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারলেন না এই 1.5-2 বছরে। এই ধরনের প্রশ্ন আছে। সেখান থেকে এক ধরনের উন্নাসিকতাও কারো কারো হয়তো শেখ হাসিনার প্রতি আছে, কিন্তু তার অবস্থান একেবারে নড়বড়ে, এটা কতখানি যুক্তিযুক্ত? বরং যতই রাগ ক্ষোভ থাকুক না কেন, আমরা জানি যে শেখ হাসিনার প্রতি এখনো পর্যন্ত আমার ধারণা বা যতটুকু বোঝা যায় যে 90 থেকে 95% দলীয় নেতাকর্মীদের আস্থা শেখ হাসিনার প্রতি, যতই রাগ ক্ষোভ থাকুক না কেন। এবং এখানে যেটি বলা হচ্ছে যে ওয়াকিবহাল কূটনীতিকরা বলছেন ভারতের এই মনোভাবে হাসিনা প্রচণ্ড হতাশ, কিন্তু করার যে কিছুই নেই। সাবির হোসেন চৌধুরীকে নিয়ে রিফাইন্ড আওয়ামী লীগ গড়ার চেষ্টা বিফলে যায়। হাসিনা এই উদ্যোগে মত দেননি, বরং ক্ষুব্ধ হয়েছেন ভীষণভাবে। এর ফলে সাবির হোসেন চৌধুরী অনেকটা নাটকীয়ভাবে দৃশ্যপটের বাইরে চলে গেছেন। নির্বাচনের আগে এসব উদ্যোগ ব্যর্থ হওয়ায় ভারতের মনোভাবে বেশ পরিবর্তন আসে। নির্বাচন নিয়ে তাদের মধ্যে ভিন্নমত থাকলেও শেষ পর্যন্ত পক্ষেই মত দেন নীতি নির্ধারকরা। চটজলদি বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যায়। তখন শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানই এর প্রমাণ। ভালো কথা, কিন্তু নির্বাচন তো শুরু থেকেই ভারত চেয়েছে, এটা তো স্পষ্ট হয়ে গেছে। এবং ভারত তো বরাবরই ডক্টর ইউনূস সরকারের সময় থেকে বলে আসছিল শুরু থেকেই যে তারা ডক্টর ইউনূস সরকারের সঙ্গে কোনো ধরনের কোনো সম্পর্ক বিল্ড আপ করবে না যতক্ষণ না পর্যন্ত নির্বাচন না দেওয়া হয়, এবং অবশ্যই নির্বাচিত সরকারের সঙ্গে তারা কাজ করবে। এই জন্যই বলা যে তারা নির্বাচনের জন্য মুখিয়ে ছিল, এবং তাদের একটা চাহিদা। আরও যেটি বলা হচ্ছে সেটুকু না উল্লেখ করলেই নয়, সেখানে বলা হচ্ছে যে গোড়াতে হাসিনা চেয়েছিলেন তার পরিবারের পক্ষে কাউকে দলের নেতৃত্ব দিতে। এ নিয়ে আওয়ামী লীগ মহলে ইতিবাচক সাড়া না পাওয়ায় এই পরিকল্পনা ভেস্তে যায়। হাসিনা নিজেও তার বোনের ছেলে রাদওয়ান সিদ্দিক ববিকে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বে আসার ব্যাপারে সবুজ সংকেত দেননি। সময় মতো গড়াচ্ছে দলের নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং বাড়ছে ক্ষোভ। তো এই জায়গাটায় অন্তত বলা যায় যে হ্যাঁ, এই অংশের অনেকখানি সত্য। শেখ হাসিনা তার পরিবারের সদস্যদের থেকে সহজে বের হতে পারছেন না। এখন রাদওয়ান সিদ্দিক ববিকে বা তার উদ্দেশ্যে তিনি কোনো ধরনের সবুজ সংকেত দেননি, এটাও হয়তো সত্য। তার কারণ আমরা জানি যে সজীব ওয়াজেদ জয় সম্ভবত আসবেন, এখনো পর্যন্ত যেটি বোঝা যায় বা জানা যায়, শেখ হাসিনা যদি না থাকেন, আর তিনি যতদিন আছেন তিনিই থাকবেন, এরকমটি আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন। এবং কোথাও কোথাও সেই শেখ পরিবারের সদস্যদেরই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে আমি এর আগেই আপনাদের জানিয়েছি, যেটিও তৃণমূলের বঞ্চিত ত্যাগী পোর খাওয়া নেতাকর্মীরা মানতে পারছেন না, যাদের বিরুদ্ধে অসংখ্য অভিযোগ শেখ পরিবারের সদস্যদের, যাদের বিরুদ্ধে, যারা স্থানীয়ভাবে যেভাবে কর্তৃত্ব বজায় রেখেছিল, অঘোষিত সম্রাটের দায়িত্ব পালন করেছিল কোনো কোনো অঞ্চলে কোনো কোনো শেখ পরিবারের সদস্যরা।